যে জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন থেকে তারা বঞ্চিত করেছে। যারা নিজেরাই বলছে যে আমরা ইঞ্জিনিয়ারিং করে ইলেকশন জামাত ইসলামীকে আমরা মেজরিটি হতে দেই নাই, আমরা একটা রাজসাক্ষী পেয়েছি। সেই রাজসাক্ষীর নাম হচ্ছে সাবেক উপদেষ্টা অধ্যাপিকা রিজওয়ানা, অ্যাডভোকেট রিজওয়ানা। তিনি একটা সাংবাদিকের সাথে কথা বলে এটা প্রকাশ করেছেন যে আমরা যারা তার ভাষা নারীদের উপযুক্ত অধিকারকে নিশ্চিত করতে পারে নাই, তারা বিরোধী দলে থাকলেও আমরা কিন্তু তাদেরকে মূলধারা বা প্রধান শক্তি হিসাবে আমরা আসতে দিই। তাহলে বোঝা যায় আমরা যে ইলেকশন ইঞ্জিনিয়ারের যে কথা আসছিল বা আসছে, সেটাকেই উনি নিজেই স্বীকার করে রাজসাক্ষী হয়েছে। আমরা এখন এটাকে জানতে চাই ওনার কাছে বা সরকারের কাছে এবং আজকের সরকারের কাছে যে তারা তাদের যোগসাজশে কি ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামীকে মূলধারা বা প্রধান দল হিসাবে মেজরিটি পেতে তারা বাধাগ্রস্ত করেছে এবং সেটা হতে দেয়। এবং আমরা এটাও জানতে চাই মাননীয় সাবেক উপদেষ্টার কাছে যে ইঞ্জিনিয়ারিংয়ে ওনার সাথে আর কারা কারা জড়িত ছিল, পুরা গভর্নমেন্ট ছিল নাকি গভর্নমেন্টের একটি শক্তিশালী অংশ ছিল যারা নির্বাচনকে প্রভাবিত করেছে, এবং তাদের ডিজাইন অনুসারে সেখানে ডিসি, এসপি, টিওনো, ওসি, প্রিসাইডিং অফিসার ইত্যাদি নিয়োগ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির লোকদেরকে নিয়ন্ত্রণ করে তারা তাদের এই কাঙ্ক্ষিত যে সংখ্যা, সেই সংখ্যায় একটি দলকে জিতানোর জন্য তারা ব্যবস্থা গ্রহণ করছিল। জাতির কাছে এটা স্পষ্ট করতে হবে। এবং আমি এই সরকারের কাছে দাবি জানাবো রিজওয়ানা আহমেদকে, তারা রিজওয়ানা হাসানকে তারা কিভাবে জিজ্ঞাসাবাদের আওতায় আনবেন এবং আওতায় এনে তার কাছ থেকে পরিষ্কার যে সিচুয়েশন তিনি তৈরি করেছিলেন সে সম্পর্কে ওনারা জানবেন, আমাদেরকে জানাবেন, দেশবাসীর কাছেও এটা পরিষ্কার করবেন। দ্বিতীয় যেটি সেটা হচ্ছে আপনারা জানেন যে নির্বাচনের দিন দুটা বিষয় নির্বাচিত হচ্ছে, একটা জাতীয় সংসদ নির্বাচন আর আমাদের যে রিফর্মস, সেই রিফর্মসের উপরে একটা গণভোট হয়েছে। সেই গণভোটে বিপুল ভোটে জনগণ রিফর্মসের পক্ষে রায় দিয়েছে। এই সরকারের কাছে, আমাদের সকলের কাছে এটা কমিটমেন্টের একটি অংশ যে এখানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হবে, এমপি যারা হয়েছে তার সদস্য হবে এবং পার্লামেন্ট সদস্য হবে। এবার সংসদ সদস্যরা দুটি পজিশনেই নির্বাচিত হয়েছে এবং প্রথম অধিবেশন থেকে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কাজ করে সংবিধান সংস্কার সভা যেটা অন্যান্য সময় কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হিসেবে কাজ করে, এইটা করে আগে আমাদের যে রিফর্মসের উপরে যে গণভোট হয়েছে সেটাকে অ্যাকসেপ্ট করা, সেটাকে সাংবিধানিক বৈধতা দেওয়া এবং তার ভিত্তিতে যে সমস্ত রিফর্মসগুলো অ্যাকসেপ্টেড হবে সে আলোকেই পরবর্তী পর্যায়ে রাষ্ট্র, সরকার এবং আমাদের অধিবেশন, পার্লামেন্ট সব কিছু সেভাবে পরিচালিত হবে। কিন্তু আমরা দেখছি যে এই সংস্কার ইস্যুতে চ্যালেঞ্জ করে কোর্টে রিট করা হয়েছে। আসলে কোনো সরকারের ইঙ্গিত ছাড়া এ ধরনের রিট হওয়ার কোনো সম্ভাবনা অতীতে আমরা দেখছি ছিল না। সুতরাং এই সরকার নানাভাবেই সংস্কার যে কমিটমেন্ট সেখান থেকে সরে আসার জন্য নানা খুচরা খাচরা মানুষ দিয়া রিটের নামে এটাকে ডিলে করাচ্ছে। এবং খুবই আনফর্চুনেট হচ্ছে এই যে আমরা আইনের শাসনের কথা বলছি এবং কোর্টকে আমরা স্বাধীন করার জন্য দীর্ঘদিন ধরে আমরা সংগ্রাম করছি এবং সেটাকে স্বাধীন করা হয়েছে। কিন্তু স্বাধীন হইলেও কতিপয় জাজরা মানসিকভাবে নিজেরা স্বাধীন হতে চায় না। সেই জন্য সরকারের ডিকটেশনে এখনো তারা জনগণের স্বার্থের বিরুদ্ধে রায় দিচ্ছে। যে রায় তারা দিয়েছে এটার বিরুদ্ধে আমরা আবার আইনি লড়াই করব, সাথে সাথে জনগণকে সংগঠিত করে পার্লামেন্টে এবং পার্লামেন্টের বাইরে আমরা এর বিরুদ্ধে জনমত গড়ে তুলব এবং সরকার এটা নৈতিক দায়িত্ব
যে সংস্কারের উপর গণভোট হয়েছে, জনম্যান্ডেটকে, যে কারণে তারা সকল মেজরিটি, সকল আজকে কেন বলছি, এদিন আমরা বলি নাই, আজকে সকল বলছে এর জন্য বিরাট এক সাক্ষী পাওয়া গেছে যে যারা নিজেরাই বলছে যে আমরা ইঞ্জিনিয়ারিং করে ইলেকশন জামাত ইসলামীকে আমরা মেজরিটি হইতে দেই নাই। তো সুতরাং এখন তো আর এটা বলার বা এটা তার কনফিউশন দেওয়ার কোনো সুযোগ নেই। তো সকল মেজরিটি পাওয়ার পরে তারা গভর্নমেন্ট ফর্ম করার পরে তাদের এটা দায়িত্ব যে রিফর্মস প্রস্তাবনার উপরে যে গণভোট হয়েছে, যে কারণে বেশি ভোট পাওয়ার দাবি করে তারা সরকার গঠন করছে, তাদের নৈতিক যে অবস্থান, সে কারণে বেশি ভোটে গণভোট জিতার কারণে এটাকে ইমপ্লিমেন্ট করা গণতন্ত্রের দাবি, নৈতিকতার দাবি এবং জনমতেরকে সম্মান করার, শ্রদ্ধা করার দাবি। সেজন্য আমরা মনে করি যে পার্লামেন্ট 12 তারিখে পড়ছে, সেদিন থেকেই তারা এই রিফর্মস যে আমাদের প্রস্তাবনা গণভোটের মাধ্যমে যেটা অ্যাপ্রুভ হয়েছে সেটা বাস্তবায়নের জন্য তারা সঠিক উদ্যোগ নেবেন। কিন্তু আমরা বিগিনিংয়ে দেখেছি তারা শপথ নেন নাই। দুটো শপথ ছিল, একটা হচ্ছে পার্লামেন্ট মেম্বার হিসাবে, আর একটা হচ্ছে সংস্কার পরিষদের শপথ নেওয়ার পরে। আমরা দুটোই নিয়েছি। আমরা আমাদের কমিটমেন্টের উপরে অনড় আছি আমরা, এবং ভবিষ্যতে আমরা থাকবো। আমরা কেন নিয়েছি জন্য এটা আমি বলেছি যে তারা রুলস করতেছে যে আমরা কেন নিয়েছি আদালতের শপথ, সেটার জন্য তারা আদালতে গিয়েছে। আদালতকে তারা ব্যবহার করে জনগণের রায়কে তারা অবজ্ঞা করার জন্য একটি ষড়যন্ত্রের ভিতরে দিয়ে চলছে। আমরা এটি নিন্দা করছি এবং আমরা আশা করি গণভোটের রায়কে সকলেই মেনে নিয়ে আমরা সংস্কারকে গ্রহণ করব পরিপূর্ণভাবে এবং সে আলোকেই এই সরকার দেশ পরিচালনা করবে। আমরা সর্বাত্মকভাবে সহযোগিতা করব। স্বাক্ষরকারী দল হিসেবে অঙ্গীকারও তারা প্রদান করছে। হ্যাঁ, জেনাই সনদের স্বাক্ষরকারী যে দল সেখানে কোনো আছে আপনাদের এটা কত? 3-2 সময় দেওয়া। এখানে একটাতে আছে জুলাই জাতীয় সনদ 2025-এর বৈধতা ও প্রয়োজনীয়তা সম্পর্কে কোনো আদালতকে প্রশ্ন উত্থাপন করব না। উপরন্তু উক্ত সনদ বাস্তবায়নের প্রতিটি ধাপে আইনি ও সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করি। এটা যারা সাইন করেছে এটা তাদের অঙ্গীকার, এবং এটা বিএনপিও সাইন করেছে, আমরাও সাইন করেছি। সুতরাং এটা যদি বিএনপি না করে তাহলে তাদের এই অঙ্গীকারের সুস্পষ্ট ব্যর্থ হবে। 2 নম্বর আছে, যেহেতু জনগণ এই রাষ্ট্রের মালিক, তাদের অভিপ্রায় সর্বোচ্চ আইন এবং গণতান্ত্রিক ব্যবস্থায় সাধারণত জনগণের অভিপ্রায় প্রতিফলিত হয় রাজনৈতিক দলের মাধ্যমে। সেহেতু রাজনৈতিক দল ও জোটসমূহ সম্মিলিতভাবে গণতন্ত্র প্রতিষ্ঠায় দীর্ঘ সংগ্রাম করেছে বিধায় এই সনদ পূর্ণাঙ্গভাবে সংবিধানের তফসিল হিসাবে যা যথোপযুক্তভাবে সংযুক্ত করিব। মানে সংবিধানে সংযুক্ত করার ব্যাপারেও কমিটমেন্ট করেছে এবং উই সাইন ইন দ্যাট রেফারেন্ডাম ক্লজ। তো এটাও সেখানে ব্যর্থ করছে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, আমরা আশা করেছিলাম এই নির্বাচনের পরে দেশের শান্তি শৃঙ্খলার উন্নতি হবে। একদিনে সব হবে এটা আমরা মনে করি না, বাট ডেভেলপ হতে থাকবে। কিন্তু আপনারা দেখছেন ইতিমধ্যে বেশ কিছু লোক হত্যার শিকার হয়েছে, বিভিন্ন জায়গায় আগুন জ্বালিয়ে বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে, ধর্ষণের শিকার হচ্ছে। এবং বাহ্যিকভাবে আমরা গত নৈরাজ্যময় যে সমস্ত সরকারগুলো ক্ষমতায় ছিল তার চেয়ে চরিত্রের এবং চিত্রের তেমন কোনো ভিন্নতা আমরা দেখতে পাচ্ছি। বিরোধী দলের লোকেরা যেখানে ভোট দিয়েছে, বেশি আমাদেরকে ভোট দিয়েছে, সে সমস্ত জায়গায় তারা হামলা করতেছে, হুমকি দিচ্ছে এবং জনজীবনকে নিরাপত্তাহীন করে তুলছে। এটা আপনাদের দৃষ্টিতে আসছে, আপনারা পত্রিকায় অবশ্য লেখালেখি করছেন। এটা যথাযথভাবে যাতে নিউজ মানুষ জানতে পারে, আপনারা সে ব্যাপারে আরও সোচ্চার হবেন এই আহ্বান জানাচ্ছি। এরপরে যেটা আমরা দেখছি যে হঠাৎ করে সরকারিভাবে তারা নানা জায়গায় আগেকার সরকারগুলোর মতো সে নিজস্ব দলীয়করণ করার প্রসেস শুরু করে দিয়েছে। অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, আমি কোনো স্পেসিফিক করতে চাই না, আপনারা জানেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা থেকে
তারা তাদের নিজস্ব লোক বসানোর জন্য গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট লোকদেরকে তারা সরিয়ে দিচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোতে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করতেছে। আগে যেরকম আগেকার বিএনপি সরকার বা আগেকার আওয়ামী লীগ সরকার যেমনিভাবে বিশ্ববিদ্যালয়কে অশান্ত রেখেছিল, অস্ত্রবাজি করেছিল, ঠিক সেরকম একটা পরিস্থিতি তৈরি করার জন্য চেষ্টা করছে। যদিও সেটা সহজ হবে না, কারণ সাধারণ ছাত্রীদের রুচির ভিতরে পরিবর্তন হয়েছে। সাধারণ ছাত্রীরা ছাত্রছাত্রীরা অস্ত্রের পিছনে যোগ দিয়ে নিজের কেরিয়ার নষ্ট করবে, এটা সম্ভবত ছাত্র এটা চাইবে না। কারণ তারা ইতিমধ্যেই ডাকসু জাকসু সব জায়গায় নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে ইউনিভার্সিটিগুলোতে লেখাপড়ার একটা সুষ্ঠু পরিবেশ পেয়েছে, একটু খাবার দাবারের উন্নত পরিবেশ পেয়েছে। হোস্টেলগুলোতে কি গ্যাস কি একটা মারপিটের যে জায়গা হয় টর্চার সেল, এটা বন্ধ হয়ে গিয়েছে, গণরূপ বন্ধ হয়ে গেছে। সুতরাং they got a different test, they got a different environment, and they got an environment for study and career building, so they will not go back. I hope যে আগের নৈরাজ্য অস্ত্রবাজি গণরূপের দিকে। সুতরাং সরকার যদি এরকম ভুল সিদ্ধান্ত নিতে থাকে, তাহলে ভার্সিটিগুলোতে আবার লেখাপড়া পরিবেশ নষ্ট হবে, ক্লাস হবে। আমি অনুরোধ করবো এই সরকারকে যে তারা যেন এরকম ভুল সিদ্ধান্ত না যায়, দখলের দিকে না যায়। এবং যেমনি বাপেরা অফিস আদালতে অলরেডি দখল করা শুরু করে দিয়েছে। আমরা আশা করেছিলাম যে আমরা আগেকার বিরোধী দলের মতো নয়, যদি আমরা সরকারি দল হইতে পারতাম মনে হয় যদি ইলেকশনটা ফেয়ার হতো। স্টিল দেন আমরা একটা নিউ কালচার তৈরি করার চেষ্টা করছি, কনস্ট্রাকটিভ, ভায়োলেন্ট, ভাইব্রেন্ট, কেয়ারফুল, ভিজিল্যান্ট অ্যান্ড ভেরি স্ট্রং। আমরা অপোজিশন তৈরির চেষ্টা করছি। গভর্নমেন্ট যেন এটাকে সাধুবাদ জানায় এবং তারা এটাকে কোনোভাবেই ভিন্ন খাতে বা দুর্বল মনে করে নিজেরা খুব বেশি বাড়াবাড়ি করার চেষ্টা না করে। কারণ বাড়াবাড়ি করলেই আমরা সেখানে দাঁড়িয়ে যাব। কারণ এটা জনগণের পক্ষ থেকে আমাদের প্রতি ম্যান্ডেট দেওয়া আছে, এটা আমাদের নৈতিক ভিত্তি। আর দল হিসেবে বিএনপি এক জামাত আমরা কোনো দুটো হোস্টাইল পার্টি না, আমরা ফ্রেন্ডলি ছিলাম, আমরা একসাথে কাজ করেছি। সুতরাং বিএনপিকেও এটা মনে রাখলে ভালো হবে যে আলাপ আলোচনার ভিত্তিতে, পরামর্শের ভিত্তিতে তারা রাষ্ট্র পরিচালনা করবেন, বিদেশের সাথে চুক্তি করবেন এবং বিভিন্ন ডেভেলপমেন্ট ওয়ার্কগুলো করবেন। কিন্তু আনফর্চুনেটলি এই যে ট্রান্সফার হচ্ছে, কারো চাকরিচ্যুত হচ্ছে, কাকে বাদ দেওয়া হচ্ছে, কাকে ইনক্লুশন করা হচ্ছে, এখন পর্যন্ত আমাদের সাথে তেমন কোনো আলাপ আলোচনা বা এক্সচেঞ্জ অফ ভিউজ তারা করবেন। আমরা আশা করি সেটা তারা ইনশাল্লাহ করবেন। সুতরাং নেক্সট 12 তারিখে যে পার্লামেন্ট, আমি মনে করি ইট উইল বি গুড বিগিনিং। এবং আপনারা জানেন যে ইংরেজিতে কথা আছে, গুড বিগিনিং ইজ হাফ ডান। আমরা রেসপেক্টিং দ্যাট টাইপ অফ অ্যাটিটিউড অ্যান্ড বিহেভিয়ার অ্যান্ড কোঅপারেশন ফ্রম দি গভর্নমেন্ট পার্টি। থ্যাংক ইউ ভেরি মাচ।